হ্যালো ফ্রেন্ডস, বায়না নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন রিজিয়ন্স নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডেড স্পেস এন্ড দ্য জোনস ইন রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের ডেড স্পেস কি এবং রেসপিরেটরি সিস্টেমে কত রকমের জোনস আছে এই সম্বন্ধে আলোচনা করব। এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন WBSLST তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এবং নিট মেডিকেল এক্সামিনেশন এবং ক্লাস 11 এর বোর্ড এক্সাম এবং ফিজিওলজি রিলেটেড যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের ডেড স্পেস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখবো সেগুলো কি? সো হোয়াট উই উইল লার্ন দ্য জোনস ইন রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে কত বিভিন্ন টাইপের জোনস আছে এবং প্রধানত আমরা যে জোনসে আমরা স্ট্রেস দেবো সেটা হলো কন্ডাক্টিং জোন এন্ড দ্য রেসপিরেটরি জোন। ওকে, অর্থাৎ কন্ডাক্টিং জোন কাকে বলে এবং রেসপিরেটরি জোন কাকে বলে। কন্ডাক্টিং জোন অ্যাকচুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্টের কোন অংশ কন্ডাক্টিং জোন এবং কোন অংশ রেসপিরেটরি জোনস, এই বিষয়টা আমরা প্রথমে শিখবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রেসপিরেটরি জোনস। দ্য প্রপার্টিজ অফ দ্য জোনস, অর্থাৎ মেইনলি দ্য কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোনের মধ্যে পার্থক্য। তার সঙ্গে সঙ্গে ডেড স্পেস, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেসের মধ্যে কত পরিমাণ বায়ু থাকে, সো দ্য অ্যামাউন্ট অফ এয়ার ইন অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এবং অ্যামাউন্ট অফ এয়ার ইন গ্যাসাস এক্সচেঞ্জ, অর্থাৎ কত পরিমাণ বায়ু প্রধানত গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয়, এবং সবশেষে আমরা করব ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জোনস ইন রেসপিরেটরি সিস্টেম। জোনস ইন রেসপিরেটরি সিস্টেম বুঝতে গেলে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট। দিস ইজ ইম্পর্টেন্ট। তো রেসপিরেটরি ট্র্যাক্টে যে অংশগুলো আছে সেগুলো আমি একটু লেখার চেষ্টা করি। তো আগের ভিডিওতে আমি রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে আমি আলোচনা করেছি। তো এক্ষেত্রে আমরা যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে সমস্ত রিজিয়ন্স গুলো আছে সেগুলো দেখে নিই। তো নস্ট্রিল আছে এবং নস্ট্রিলের পরে যেটা থাকবে সেটা হলো ফ্যারিংস, নস্ট্রিল, ফ্যারিংস এবং তারপরে ব্রঙ্কাস। এবং ব্রঙ্কাসের মধ্যে অবশ্যই থাকবে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি ব্রঙ্কাস। সো প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি ব্রঙ্কাস, এবং তারপরে যেটা থাকবে সেটা হলো ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস। ওকে, এবং আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলেছিলাম, সেটা হচ্ছে ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওলস, অর্থাৎ ব্রঙ্কাসের পরে যে সমস্ত ফাইন যে সমস্ত টিউব আছে রেসপিরেটরি ট্রিতে বা ট্রাকিয়া ব্রঙ্কিয়াল ট্রিতে যে সমস্ত অংশগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখবে? BTR। তাহলে ব্রঙ্কিওলস এর পরে যেটা আসবে সেটা হলো টার্মিনাল ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস এর পরে আসবে কি? টার্মিনাল ব্রঙ্কিওলস, এবং টার্মিনাল ব্রঙ্কিওলস এর পরে যে পোর্শন সেটা হলো রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অর্থাৎ BT এবং R, মানে রেসপিরেটরি ব্রঙ্কিওলস। রেসপিরেটরি ব্রঙ্কিওলস এর পরে যে অংশ আসবে সেটা হলো অ্যালভিওলি। ওকে, so this is actually the a portion of a respiratory tract. So our respiratory tract is made up of nostril and then pharynx, next bronchus, and bronchus is branched into the three different types: primary, secondary and the tertiary, and next the bronchioles and the terminal bronchioles and the respiratory bronchioles and the alveoli. তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে respiratory bronchioles এবং alveoli কে আমি রেড কালারে এঁকেছি। প্রধানত আমরা জানি যে প্রত্যেকটা লাংসে 300 মিলিয়ন করে অ্যালভিওলি থাকে এবং অ্যালভিওলির মধ্যে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে। বিষয়টা কেমন? সাপোজ এটা হচ্ছে অ্যালভিওলি লাংসের, এবং এই অ্যালভিওলির সঙ্গে বিভিন্ন রক্তজালকের, অর্থাৎ রক্তজালকের কানেকশন থাকবে, এবং আমরা পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে আমরা যে অক্সিজেন নেই সেই অক্সিজেন অ্যালভিওলির মধ্যে থাকে, এবং এই অক্সিজেন এবার ব্লাডে চলে যাবে। ওকে, এবং ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড আবার অ্যালভিওলিতে প্রবেশ করবে, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড এজ গ্যাসাস এক্সচেঞ্জ। অর্থাৎ আমরা ইন্সপিরেশনের মধ্য দিয়ে যে অক্সিজেন নিই সেটা অ্যালভিওলাইতে আসবে, এবং অ্যালভিওলাই থেকে এই অক্সিজেন আবার ব্লাড ক্যাপিলারিতে প্রবেশ করবে, এবং ব্লাড ক্যাপিলারিতে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত অবস্থায় অথবা অন্যান্য পদ্ধতির মধ্য দিয়ে এই অক্সিজেন আমাদের টিস্যুতে বা কলাতে প্রবেশ করবে।
তাহলে এক্ষেত্রে আমাদের অক্সিজেন কোথায় প্রবেশ করবে? টিস্যু বা কলাতে প্রবেশ করবে এবং খাদ্যবস্তুর অক্সিডেশন ঘটাবে এবং তার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেই কার্বন ডাইঅক্সাইড আবার ব্লাড ক্যাপিলারিতে প্রবেশ করবে এবং তারপর অ্যালভিওলাইতে প্রবেশ করবে এবং অ্যালভিওলাই থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, জেনারেল ব্রঙ্কিওলস, ব্রঙ্কাস, ফ্যারিংস এবং নস্ট্রিল হয়ে বাইরে বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য রুট অফ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দেখে নিলাম যে গ্যাসাস এক্সচেঞ্জ কাকে বলে। অ্যাকচুয়ালি গ্যাসাস এক্সচেঞ্জ আর সেই অংশেই হয় যে অংশের সঙ্গে রক্তজালক যুক্ত থাকে। ওকে, সুতরাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ প্রধানত যে অংশে সম্পন্ন হয় সেটাই হলো গ্যাসাস এক্সচেঞ্জ জোন। তাহলে অ্যাকচুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্ত অংশে কিন্তু এই গ্যাসাস এক্সচেঞ্জ হয় না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যে অংশে গ্যাসাস এক্সচেঞ্জ হয় না তাকে আমরা বলবো কন্ডাক্টিং জোন এবং সেই অংশে যে পরিমাণ এয়ার থাকে তাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডেড স্পেস। এবং আরো একবার বলে দিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশে কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ হয় না তাকেই আমরা বলবো কন্ডাক্টিং জোন এবং কন্ডাক্টিং জোনে যে পরিমাণ এয়ার থাকে তাকেই আমরা বলবো ডেড স্পেস এয়ার এবং কন্ডাক্টিং জোনকেও ডেড স্পেস বলা হয়। এবং যে অংশে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে তাকে আমরা বলবো রেসপিরেটরি জোন। ওকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রেসপিরেটরি ট্র্যাক্টে কত রকমের জোনস আছে। একজন সায়েন্টিস্ট, সুইডেনের একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে উইবেল, এবং উইবেল রেসপিরেটরি ট্র্যাক্টকে 23টা জোনসে ভাগ করেছিলেন। তাহলে দেয়ার আর 23 জোনস ইন আওয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং তার মধ্যে ট্রাকিয়া, অর্থাৎ ট্রাকিয়াকে তিনি বলেছিলেন যে 0 জোনস এবং ট্রাকিয়ার পরে, তাহলে এক্ষেত্রে ফ্যারিংস এর পরে অ্যাকচুয়ালি ট্রাকিয়া থাকবে, আমি ট্রাকিয়াটা লিখতে ভুলে গেছি। সো এক্ষেত্রে ট্রাকিয়া থাকবে এবং তারপরে ব্রঙ্কাস থাকবে। তাহলে ট্রাকিয়াকে আমরা বলছি 0 জোনস এবং ট্রাকিয়ার পরে যেটা থাকবে সেটা হলো ব্রঙ্কাস এবং ব্রঙ্কাসের পরে যেটা থাকবে সেটা হলো টার্মিনাল ব্রঙ্কিওলস এবং টার্মিনাল ব্রঙ্কিওলস কে বলা হয় জোন অফ 16। ওকে, এবং টার্মিনাল ব্রঙ্কিওলস পর্যন্ত কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ হবে না। সো এক্ষেত্রে এই পর্যন্ত নো গ্যাসাস এক্সচেঞ্জ, অর্থাৎ কোনো গ্যাসের এক্সচেঞ্জ হয় না, নো গ্যাসাস এক্সচেঞ্জ, এবং সেই জন্যই এটাকে আমি ব্ল্যাক কালারে লিখেছি, অর্থাৎ এই জোনসকে। সুতরাং ট্রাকিয়া হচ্ছে 0 জোনস, ব্রঙ্কাস এবং টার্মিনাল ব্রঙ্কিওলস হচ্ছে জোন অফ 16। এটা বলেছিলেন বিজ্ঞানী ডক্টর উইবেল, সুইডেনের একজন সায়েন্টিস্ট ছিলেন। এবং ট্রাকিয়াল ব্রঙ্কিওলস পর্যন্ত, রেসপিরেটরি ট্র্যাক্টের এই রিজিয়ন পর্যন্ত কোন রকমের গ্যাসাস এক্সচেঞ্জ হয় না। ওকে, কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলিতে কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ রক্তের সঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। সুতরাং এই যে রেসপিরেটরি ব্রঙ্কিওলস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জোন অফ 17 এবং অ্যালভিওলাইকে আমরা বলবো জোন অফ 23। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটছে, অর্থাৎ রেসপিরেটরি ব্রঙ্কিওলস এর ক্ষেত্রে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে এবং অ্যালভিওলাইতেও গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ ঘটে। সুতরাং এটা হলো রেসপিরেটরি জোনস। তাহলে আমরা রেসপিরেটরি যে ব্রঙ্কিওলস আছে এটাকে বিজ্ঞানী উইবেল বললেন জোন অফ 17 এবং অ্যালভিওলাইকে বললেন যে জোন অফ 23। ওকে, তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাই এই দুটো রিজিয়নসে কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে, তাহলে বাকি অংশে কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ জোনস ইন আওয়ার রেসপিরেটরি সিস্টেম। তাহলে আমরা যে বিষয়টা আমরা বলছিলাম, অর্থাৎ যেটা আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে জোনস অফ রেসপিরেটরি সিস্টেম, কোনটা কন্ডাক্টিং জোন এবং কোনটা রেসপিরেটরি জোন। তাহলে আমরা এক্ষেত্রে দেখে নিলাম যে নস্ট্রিল, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস এবং টার্মিনাল ব্রঙ্কিওলস এই অংশে কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না এবং সেই জন্য এই যে টোটাল যে অংশটা রেসপিরেটরি ট্র্যাক্টের, এই অংশকেই আমরা বলবো কন্ডাক্টিং জোন। কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাইতে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে। সুতরাং এই যে দুটো রিজিয়ন্স, এই দুটো রিজিয়ন্সকে আমরা কি বলবো? এই দুটো রিজিয়ন্সকে আমরা বলবো রেসপিরেটরি জোনস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে আমরা যদি এক্ষেত্রে এটাকে নস্ট্রিল লিখি, সো নস্ট্রিল এবং ট্রাকিয়া, নস্ট্রিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস। তো এই অংশে কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না। যেহেতু এই অংশে কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জ হয় না, সেই জন্য
এই অংশকে আমরা বলবো কন্ডাক্টিং জোন। ওকে, কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলাইতে গ্যাসেস এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ এক্ষেত্রে অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাডে প্রবেশ করে, আবার ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাই এবং রেসপিরেটরি ব্রঙ্কিউলসে প্রবেশ করবে। সুতরাং এই যে অংশে গ্যাসেস এক্সচেঞ্জ ঘটছে এটাকেই আমরা বলবো রেসপিরেটরি জোন। তাহলে এক্ষেত্রে রেসপিরেটরি ব্রঙ্কিউলস, so respiratory bronchioles and alveoli, এই যে রিজিয়নস অর্থাৎ রেড কালারে আমরা যেটা লিখেছি এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রেসপিরেটরি জোনস। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে কোনটি কন্ডাক্টিং জোন এবং কোনটি রেসপিরেটরি জোন। আমরা যেটা দেখবো সেটা হলো প্রপার্টিজ অফ জোনস, অর্থাৎ কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোনস এর কি ধর্ম। আমরা পড়ব প্রপার্টিজ অফ জোনস। So the conducting zone and respiratory zone অ্যাকচুয়ালি কন্ডাক্টিং জোন হলো রেসপিরেটরি সিস্টেমের সেই এরিয়া যেটা 0 জোন, ব্রঙ্কাস এবং 16 জোনস নিয়ে গঠিত, যে অংশে কেবলমাত্র এয়ার মুভ করে। ওকে, অর্থাৎ কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জ হয় না। সো কন্ডাক্টিং জোনে নো গ্যাসাস এক্সচেঞ্জ, কিন্তু এক্ষেত্রে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে। রেসপিরেটরি জোনে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে। ওকে, সেকেন্ড, কন্ডাক্টিং জোনের ওয়াল ইজ ভেরি থিক, এবং এক্ষেত্রে ওয়াল থিন, এবং কন্ডাক্টিং জোনের ডায়ামিটার অর্থাৎ ডায়ামিটার অনেক বেশি, কিন্তু রেসপিরেটরি জোনের ডায়ামিটার কম। সো ডায়ামিটার এক্ষেত্রে লেস, অর্থাৎ কন্ডাক্টিং জোনের ডায়ামিটার বেশি হবে এবং রেসপিরেটরি জোনের ডায়ামিটার কিন্তু কম হবে। ওকে, এবং কন্ডাক্টিং জোনের ওয়াল থিক হবে। কন্ডাক্টিং জোনের ওয়াল অনেক বেশি থিক, অর্থাৎ এক্ষেত্রে ওয়াল থিক হবে, কিন্তু রেসপিরেটরি জোনের ওয়াল তুলনামূলকভাবে থিন। এবং কন্ডাক্টিং জোনে অনলি এয়ার মুভ, কেবলমাত্র এয়ার এক্ষেত্রে মুভ করে, এবং এর রেট প্রচুর ফাস্ট, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে কন্ডাক্টিং জোনের মধ্যে দিয়ে এয়ার মুভ করে। কিন্তু রেসপিরেটরি জোনে এয়ার মুভমেন্ট স্লোলি হয়, অর্থাৎ এয়ার এক্ষেত্রে স্লাগিশ মুভমেন্ট। সো এয়ার মুভমেন্ট এক্ষেত্রে স্লো হবে, অর এয়ার মুভমেন্ট স্লাগিশ। So these are the differences or the properties of conducting zone and the respiratory zone. তাহলে সিম্পলি কন্ডাক্টিং জোন হলো রেসপিরেটরি সিস্টেমের সেই এরিয়া যে এরিয়াতে কোনো রকম গ্যাসেস এক্সচেঞ্জ হয় না, কিন্তু রেসপিরেটরি জোনসে কি হয়? গ্যাসেস এক্সচেঞ্জ হয়। এবং কন্ডাক্টিং জোনের ওয়াল অনেক থিক, কিন্তু রেসপিরেটরি জোনের ওয়াল থিন। কন্ডাক্টিং জোনের ডায়ামিটার বেশি, রেসপিরেটরি জোনের ডায়ামিটার কম। এবং কন্ডাক্টিং জোনের মধ্যে দিয়ে এয়ার খুব ফাস্ট মুভ করে, কিন্তু রেসপিরেটরি জোনের মধ্যে এয়ারের যে মুভমেন্ট সেটা অনেক স্লোলি হয়, অর্থাৎ এয়ার মুভমেন্ট এক্ষেত্রে স্লাগিশ হয়। ওকে, সো দিস আর দ্য প্রপার্টিজ অফ রেসপিরেটরি জোনস। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এবং তারপরে আমরা দেখবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এবার আমরা দেখবো যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কাকে বলে এবং অ্যামাউন্ট অফ এয়ার ইন অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অর্থাৎ অ্যানাটমিক্যাল ডেড স্পেসে কত পরিমাণের বায়ু থাকে, এবং অ্যামাউন্ট অফ এয়ার ইন গ্যাসেস এক্সচেঞ্জ, অর্থাৎ কত পরিমাণ বাতাস গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয়। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল ডেড স্পেস? অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমরা কাকে বলবো? Anatomical dead space is simply the conducting zone, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে যে জোনে কোন রকম গ্যাসেস এক্সচেঞ্জ হয় না তাকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্রধানত নস্ট্রিল, ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি ব্রঙ্কাস,
এবং ব্রঙ্কিওলস এবং টার্মিনাল ব্রঙ্কিওলস নিয়ে গঠিত। সুতরাং রেসপিরেটরি ট্র্যাক্টের যে জোনসে কোন রকমের গ্যাসাস এক্সচেঞ্জ হয় না বা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান রক্তের সাথে হয় না, তাকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। সুতরাং অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইজ সিম্পলি দ্য কন্ডাক্টিং জোন। কিন্তু অ্যানাটমিক্যাল ডেড স্পেসে কত পরিমাণ বাতাস থাকে, এক্ষেত্রে যে রুলস আমাদেরকে ফলো করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ এয়ার ইজ টাইডাল ভলিউম। তো অ্যানাটমিক্যাল ডেড স্পেসে কত পরিমাণ এয়ার থাকে, অ্যামাউন্ট অফ এয়ার which do not take part in gaseous exchange, অর্থাৎ যে পরিমাণ বাতাস গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না তার অ্যামাউন্ট কি 30% অফ টাইডাল ভলিউম। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে অক্সিজেন নিই, এই যে অক্সিজেন নিলাম, তো এর 30% প্রধানত অ্যানাটমিক্যাল ডেড স্পেসে বর্তমান থাকে। ওকে, তাহলে টাইডাল ভলিউম যদি 500 মিলিলিটার হয়, তাহলে তার 30% কত হবে, অ্যাপ্রক্সিমেটলি 150 মিলিলিটার। ওকে, সুতরাং একটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল সে যদি 500 মিলিলিটার অক্সিজেন সে যদি গ্রহণ করে, তার মধ্যে 150 মিলিলিটার অক্সিজেন কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার। তাহলে কন্ডাক্টিং জোনে যে এয়ার থাকবে, অর্থাৎ এই যে এয়ার আছে, এই এয়ার প্রধানত এখান দিয়ে এয়ার মুভ করবে, অ্যাকচুয়ালি কন্ডাক্টিং জোন হয়ে তারপর রেসপিরেটরি জোনে যাবে। কিন্তু কন্ডাক্টিং জোনে যে পরিমাণ এয়ার থাকে, অর্থাৎ এই যে 150 মিলিলিটার এয়ার, এই 150 মিলিলিটার এয়ার সবসময় কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, এবং একেই আমরা কি বলবো, অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার। সুতরাং কন্ডাক্টিং জোনকে আমরা বলছি অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এবং দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ রিসাইড ইন দ্য কন্ডাক্টিং জোন, এন্ড দিস ইজ দ্য 30% অফ দ্য টাইডাল ভলিউম, এন্ড দিস অ্যামাউন্ট অফ এয়ার ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার, and the amount of this anatomical dead space air is 150 milliliter. তাহলে কন্ডাক্টিং জোনে যে পরিমাণ এয়ার কখনোই গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, তাকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার। তো এই এয়ারের পরিমাণ বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে। লাংসে যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু ডেড স্পেস এয়ারের পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে, কারণ লাংসের প্রবলেম মানে রেসপিরেটরি জোনসের সেই অংশ কোনোভাবে হয়তো গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নিতে পারছে না, বা সেই অংশের যে এয়ার সেটা কোনোভাবে গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নিতে পারছে না। সুতরাং এক্ষেত্রে ডেড স্পেসের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ ডেড স্পেস মানে রেসপিরেটরি ট্র্যাক্টের সেই অংশ যে অংশে বর্তমান এয়ার কখনোই গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না। ওকে, তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেসের পরিমাণ হলো 150 মিলিলিটার। তাহলে অ্যামাউন্ট অফ এয়ার ইন দ্য গ্যাসাস এক্সচেঞ্জ, অর্থাৎ আমরা যে 500 মিলিলিটার আমরা যে টাইডাল ভলিউম এয়ার বা আমরা যে অক্সিজেন নিলাম বা এয়ার নিলাম, তার মধ্যে 350 মিলিলিটার এয়ার, সো 350 মিলিলিটার এয়ার টেক পার্ট ইন গ্যাসাস এক্সচেঞ্জ। ওকে, সুতরাং আমরা যে ভাবি যে আমরা যে পরিমাণ এয়ার নিচ্ছে সবটুকুই গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি। তাহলে আমরা যে পরিমাণ এয়ার নিচ্ছি, অর্থাৎ আমাদের যে টাইডাল ভলিউম 500 মিলিলিটার যদি হয়, তার মধ্যে 150 মিলিলিটার কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না। কিন্তু 350 মিলিলিটার একটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 350 মিলিলিটার যে এয়ার রেসপিরেটরি জোনে থাকে, অর্থাৎ যে এয়ার রেসপিরেটরি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাইতে থাকে, সেই এয়ারই কেবলমাত্র গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয়। ওকে, অর্থাৎ বাকি এয়ার গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না। সুতরাং এই বাকি এয়ারকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার, এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশে থাকে তাকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। নেক্সট আমরা দেখবো যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। সো হোয়াট ইজ দিস ফিজিওলজিক্যাল ডেড স্পেস? ফিজিওলজিক্যাল ডেড স্পেস হলো রেসপিরেটরি জোনের যে অংশ কোন রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, তাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। সাধারণত কোনো ডিজিজে বা কোনো অ্যাবনর্মাল কন্ডিশনে প্রধানত রেসপিরেটরি জোনসের কোনো অংশ গ্যাসাস এক্সচেঞ্জে অংশ না নিতে পারে।
সাপোজ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে রেসপিরেটরি জোনস আছে এবং রেসপিরেটরি জোনস ইজ কভার্ড বাই ব্লাড ক্যাপিলারিজ এবং রক্তজালক এটাকে আবৃত করে রাখে এবং তার ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান এই ব্লাডের সঙ্গে হয়। যদি কোনোভাবে এই ব্লাড ভেসেলস এর কোনো অংশ যদি ব্লক হয়ে যায়, তাহলে রেসপিরেটরি জোনের সঙ্গে কানেক্টেড কোনো অংশ যদি কোনোভাবে ব্লক হয়ে যায়, তাহলে রেসপিরেটরি জোনের সেই অংশ তখন ফাংশনলেস হয়ে পড়ে। সো দিস পোর্শন বিকাম ফাংশনলেস, অর্থাৎ এই অংশ তখন আর কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ করছে না। সুতরাং এই যে অংশটা, এটাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রেসপিরেটরি জোনের কোনো অংশ যখন গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, তাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস বিভিন্ন হতে পারে। যদি কোনো নর্মাল হেলথি ইন্ডিভিজুয়াল হয়, তাহলে তার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস থাকবে না। এক্ষেত্রে তার যে ডেড স্পেস এয়ারের পরিমাণ সেটা 150 মিলিলিটার। কিন্তু যাদের ক্ষেত্রে লাংসে যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে কি হবে? তাহলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস তৈরি হবে, অর্থাৎ রেসপিরেটরি জোনের কোনো পার্টিকুলার অংশ গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেবে না। অর্থাৎ এক্ষেত্রে যে ব্লাড ক্যাপিলারিজ আছে, যদি কোনোভাবে এই ক্যাপিলারি যদি কোনোভাবে ব্লক হয়ে যায়, তাহলে এর সঙ্গে অ্যাডজাসেন্ট রেসপিরেটরি জোনস আর গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না এবং তার ফলে এই অংশে বর্তমান এয়ার কিন্তু আর গ্যাসাস এক্সচেঞ্জ ঘটাচ্ছে না। তাহলে এটাকেই আমরা বলবো, অর্থাৎ এই অংশটাকেই আমরা বলবো, বা রেসপিরেটরি জোনের এই পার্টকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ যদি বাড়ে, তাহলে স্বাভাবিক ডেড স্পেসের পরিমাণও বাড়বে। না হলে নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে ডেড স্পেস সেটা হলো 150 মিলিলিটার। তাহলে কারো ক্ষেত্রে যদি এরকম ফিজিওলজিক্যাল ডেড স্পেস যদি তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রে ডেড স্পেস এয়ারের পরিমাণ বাড়বে, অর্থাৎ 150 মিলিলিটারের থেকে বেশি পরিমাণ এয়ার তখন কিন্তু আর গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেবে না। ওকে, এবং তার ফলে রেসপিরেটরি ট্রাভেলস তৈরি হবে, অর্থাৎ টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেক কম হবে। রাইট। সুতরাং যত ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ যত বাড়বে, তত স্বাভাবিক ডেড স্পেসের পরিমাণও বাড়বে, অর্থাৎ 150 ml থেকে তত এর পরিমাণটা ক্রমশ বাড়তে থাকবে। অর্থাৎ নর্মালি স্বাভাবিক ইন্ডিভিজুয়ালে 150 ml বা 150 ml এয়ার গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, কিন্তু যাদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে এই 150 ml এর বেশি পরিমাণ এয়ার গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেবে না। ওকে, এবং তার ফলে কি হবে? তার ফলে 350 ml, অর্থাৎ যে পরিমাণ বায়ু গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয়, তার থেকে কম পরিমাণ বায়ু গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেবে। তো এক্ষেত্রে ধরা যাক ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার এক্ষেত্রে 50 ml। ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার আমরা ধরে নিচ্ছি যে 50 ml। তাহলে এক্ষেত্রে স্বাভাবিক ডেড স্পেসের পরিমাণ কত হয়ে গেল? ডেড স্পেস এয়ারের পরিমাণ 200 ml। সুতরাং নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেক্ষেত্রে 350 বা 350 ml এয়ার যেক্ষেত্রে গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয়, তাহলে এই ক্ষেত্রে গ্যাসাস এক্সচেঞ্জে কত অংশ নিচ্ছে? 300 ml। ওকে, তাহলে ডেড স্পেসের পরিমাণ বাড়ছে, কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ এয়ারের পরিমাণ এক্ষেত্রে কমবে। সো তাহলে একেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার। তাহলে আশা করি তোমরা ডেড স্পেস এবং তার সঙ্গে সঙ্গে জোনস ইন রেসপিরেটরি সিস্টেম ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরেকবার টোটাল বিষয়টা সাম আপ করে দিই। সো প্রথমেই আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে জোনস ইন রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে দু রকমের জোনস থাকবে, একটি হলো কন্ডাক্টিং জোন এবং আরো একটা হলো রেসপিরেটরি জোন। রেসপিরেটরি সিস্টেমের যে অংশ কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না, সেই অংশকে আমরা বলবো কন্ডাক্টিং জোন, এবং যে অংশ গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় তাকে আমরা বলবো রেসপিরেটরি জোন। প্রধানত নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওলস পর্যন্ত রেসপিরেটরি ট্র্যাক্টের এই অংশ কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয় না। সো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ কন্ডাক্টিং জোন। এবং রেসপিরেটরি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলি গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নেয়। সো দিস রিজিয়নস ইজ কল্ড অ্যাজ রেসপিরেটরি জোনস। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে সুইডিশ সায়েন্টিস্ট ওয়েবেল টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টকে সাধারণত 23টি জোনে ভাগ করেছিলেন। ট্রাকিয়াকে আমরা বলবো 0 জোন এবং টার্মিনাল ব্রঙ্কিওলসকে আমরা বলবো 16 জোনস, এবং রেসপিরেটরি ব্রঙ্কিওলসকে বলা হয় জোন অফ 17 এবং অ্যালভিওলাইকে বলা হয় জোন অফ 23। সো দিস জোনস অফ 17 and zones of 23 is actually takes part in gaseous exchange. So this is
অ্যাকচুয়ালি দ্য রেসপিরেটরি জোনস, এবং বাকি যে জোনস অর্থাৎ 0 জোনস এবং 16 জোনস অফ 16, so these are not take part in gaseous exchange, so this is actually called as conducting zone. Okay, নেক্সট প্রপার্টিজ অফ দিস জোনস, আমরা বললাম যে কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোনস এর মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছি, এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেস। সো হোয়াট ইজ দিস অ্যানাটমিক্যাল ডেড স্পেস? কন্ডাক্টিং জোনে যে পরিমাণ এয়ার থাকে, এই এয়ার কখনোই গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয় না, সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড এজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এবং এর মধ্যে যে পরিমাণ বাতাস থাকে তাকেই আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ার। অ্যামাউন্ট অফ অ্যানাটমিক্যাল ডেড স্পেস এয়ারের পরিমাণ হলো 30% of the tidal volume. So 30% of the tidal volume is 150 ml. So respiratory tract এর মধ্যে বর্তমান 150 ml এয়ার কখনোই গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয় না। So this is actually the amount of air in anatomical dead space. এবং তাহলে টাইডাল ভলিউমের পরিমাণ যদি 500 মিলিলিটার হয়, তার মধ্যে 350 ml গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয়। So this is actually the amount of air in gaseous exchange. নেক্সট আমরা যেটা দেখলাম একদম সবশেষে, সেটা হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। কিন্তু ঘটনা হচ্ছে কোন রকম সমস্যায় যদি লাংসের মধ্যে বর্তমান আর্টারিতে যদি কোনো রকম ব্লক হয়ে যায়, তাহলে তাহলে রেসপিরেটরি জোনসের কোনো পার্ট গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয় না। তার মধ্যে এয়ার থাকলেও দিস এয়ার ডু নট টেক পার্ট ইন দ্য গ্যাসেস এক্সচেঞ্জ। অর্থাৎ এই অংশটা, অর্থাৎ রেসপিরেটরি জোনসের সেই অংশ পুরোপুরি ফাংশনলেস হয়ে পড়ে। সুতরাং এটাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মধ্যে বর্তমান যে বাতাস থাকে বা এয়ার থাকে, তাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার। তাহলে নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রধানত 150 ml এয়ার কখনোই গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেয় না, কিন্তু যদি ফিজিওলজিক্যাল ডেড স্পেস তৈরি হয়, তাহলে 150 ml এর বেশি পরিমাণ এয়ার গ্যাসেস এক্সচেঞ্জে অংশ নেবে না। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট। তাহলে আশা করি ডেড স্পেস সম্বন্ধে তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো, এবং আবার বলে দিই, দিস পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা হলো অত্যন্ত কনসেপচুয়াল রিজিয়নস অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম। হোপ ইউ হ্যাভ টোটালি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডেড স্পেস। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।